আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা, পরমাণু বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান। সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি হায়ানা বাহিনী। আজারবাইজান আর্মেনিয়ায় মার্কিন করিডোরকে কবরস্থান বানানোর হুমকি ইরানের। 3 লাশ 2 ব্রিগেড ছাঁটাই, ইরাকে কি ঘটছে আড়ালে? পাকিস্তান ও চীনকে টক্কর দিতে 200 হেলিকপ্টার কিনছে ভারত। কানাডায় ভারতীয় সন্ত্রাসী চক্রের ভয়ঙ্কর তৎপরতা, সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল, রাশিয়ার বোমা কারখানায় জার্মান সিমেন্সের প্রযুক্তি। নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা, প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের সাথে সংঘাতে ইরানের কয়েক ডজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর জীবিত বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠানো হয়েছে। ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এই আশঙ্কায় তাদের আত্মগোপনে পাঠানো হয়েছে। শনিবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। ব্রিটিশ দৈনিকটি জানিয়েছে, ইসরায়েলি তালিকার 100 জনের মধ্যে বেঁচে থাকা 15 জনেরও বেশি বিজ্ঞানী এখন আর তাদের বাড়িতে বাস করছেন না বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন না, কারণ নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন, বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। তাদের স্থানে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ব্যক্তিরা শিক্ষকতা করছেন যাদের পারমাণবিক কর্মসূচির সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে বিচার বিভাগ জানিয়েছে, বুধবার ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি ইসরায়েলের সাথে সংঘাতের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহ করত এবং তা ইসরায়েলে পাচার করত। এই ঘটনার পর ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় বিচার বিভাগ, সূত্র দ্য টাইমস অফ ইসরায়েল। সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল কুনেইত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেক পয়েন্ট স্থাপন করেছে। রোববার 10 জুলাই সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী আল কুনেইত্রা প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে। তারা চেক পয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করছে। বিশেষ করে 5টি ইসরায়েলের সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমি সীমান্তে অবস্থিত এর রাফিদ শহরে প্রবেশ করেছে। আরেকটি বহর দামেস্ক থেকে প্রায় 70 কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত রুয়াইহিনা বসতিতে অগ্রসর হয়েছে। অনুপ্রবেশের কয়েক ঘন্টা পর ইসরায়েলি বাহিনী পিছু হটে। 26 জুলাই মার্কিন মধ্যস্থতায় প্যারিসে সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। দামেস্কের এই কূটনৈতিক সূত্র জানিয়েছে, গোলান মালভূমিতে ইসরায়েলি ও সিরীয় বাহিনীর প্রত্যাহারের বিষয়ে 1974 সালের চুক্তি পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্র অনুসারে সম্প্রতি যেসব অবস্থানে অগ্রসর হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছে সিরিয়ার পক্ষ। আজারবাইজান আর্মেনিয়ায় মার্কিন করিডোরকে কবরস্থান বানানোর হুমকি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ট্রাম্প করিডোর নামে পরিচিত এই প্রকল্পটি একটি বিশেষ অর্থনৈতিক ও কৌশলগত করিডোর, যা এই দুই দেশের মধ্যে শান্তি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই করিডোরটি নিয়ে সবচেয়ে বড় আপত্তি তুলেছে ইরান। দেশটি বলেছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তাবিত ট্রাম্প করিডোরকে কবরস্থান বানাবে তারা। এই করিডোরটি মূলত আর্মেনিয়ার দক্ষিণ অংশের সিউনিক প্রদেশের মধ্য দিয়ে আজারবাইজানকে তার নাখচিভান প্রদেশের সাথে সরাসরি যুক্ত করবে। এরপর নাখচিভান থেকে এটি তুরস্কের সাথে যুক্ত হবে। এর প্রধান উদ্দেশ্য হলো আজারবাইজানের বিচ্ছিন্ন নাখচিভান প্রদেশের সাথে মূল ভূখণ্ডের
যোগাযোগ স্থাপন করা এবং একই সাথে তুরস্কের সাথে বাণিজ্য ও যোগাযোগের নতুন পথ খুলে দেয়া। এই করিডোরটি শুধু পণ্য পরিবহনের জন্য নয়, বরং তেল, গ্যাস পাইপলাইন এবং ফাইবার অপটিক লাইনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে এই করিডোরের প্রস্তাবনাটি এসেছে। এর নামকরণ করা হয়েছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি। ইরান মনে করে এই করিডোরটি সরাসরি তাদের সীমান্তের পাশ দিয়ে যাওয়ায় এটি তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। ইরান ঐতিহ্যগতভাবে আর্মেনিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং এই নতুন করিডোরটি আর্মেনিয়া ও ইরানের মধ্যকার বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ককে দুর্বল করতে পারে। এছাড়াও ইরান আশঙ্কা করছে করিডোরটির মধ্য এশিয়া, ককেশাস এবং তুরস্কের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক ও কৌশলগত জোট তৈরি করবে, যেখানে ইরানের ভূমিকা কমে যেতে পারে। এটি ইরানের উত্তর দক্ষিণ বাণিজ্য করিডোর প্রকল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাশিয়া ও ভারতের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ককে আরো গভীর করার জন্য তৈরি করা হয়েছিল। সব মিলিয়ে ট্রাম্প করিডোর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপটে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। এটি যেমন কিছু দেশের জন্য অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, তেমনি কিছু দেশের জন্য এটি নতুন চ্যালেঞ্জ ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রকল্পটি শেষ পর্যন্ত এই অঞ্চলের স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যের উপর কি প্রভাব ফেলে তা দেখতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আকবর ভেলায়েতি হুমকি দিয়েছেন এখানে তারা কোনো করিডোর বানাতে দেবেন না। গতকাল শনিবার তিনি বলেন, এই করিডোর ট্রাম্পের মালিকানাধীন কোনো পথ হবে না, এটি হবে ট্রাম্পের ভাড়াটে যোদ্ধাদের কবরস্থান। 3 লাশ, 2 ব্রিগেড ছাঁটাই। ইরাকে কি ঘটছে আড়ালে? ইরাকের প্রধানমন্ত্রী গত মাসে সরকারি একটি স্থাপনায় পুলিশ ও একটি আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হওয়ার পর ওই বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের বিরুদ্ধে ব্যাপক শৃঙ্খলা ভঙ্গ ও আইনগত ব্যবস্থা অনুমোদন করেছেন বলে শনিবার তার কার্যালয় জানিয়েছে। গত 27 জুলাই বাগদাদের কারক জেলায় কৃষি অধিদপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়ে ফেডারেল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এই হামলা ঘটে কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে অপসারণ করে নতুন একজনকে নিয়োগ দেওয়ার পরপরই। সরকারি কমিশনের করা তদন্তে জানা যায়, দুর্নীতির মামলায় জড়িত ওই সাবেক মহাপরিচালক কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়ার সদস্যদের ডেকে এনে হামলার পরিকল্পনা করেছিলেন। শনিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির মুখপাত্র সাবাহ আল নুমান এ তথ্য জানান। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকারী আল সুদানি এই হামলার তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কাতাইব হিজবুল্লাহ হলো পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর একটি অংশ, যা মূলত শিয়া সম্প্রদায়ের ইরান সমর্থিত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত এবং 1 দশকেরও বেশি আগে ইরাকে তাণ্ডব চালানো জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠিত হয়েছিল। 2016 সালে পিএমএফ কে আনুষ্ঠানিকভাবে ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু বাস্তবে এটি এখনো যথেষ্ট স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হয়। এই জোটের কিছু গোষ্ঠী মাঝে মাঝে সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানরত ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, কার্ক জেলার হামলায় অংশ নেয়া কাতাইব হিজবুল্লাহ যোদ্ধারা পিএমএফ এর 45 ও 46 নম্বর ব্রিগেডের অন্তর্ভুক্ত। আল সুদানি ওই 2 ব্রিগেডের কমান্ডারদের অপসারণ, হামলায় জড়িত সকলকে বিচার বিভাগের কাছে হস্তান্তর এবং পিএমএফ কমান্ডে নেতৃত্ব ও নিয়ন্ত্রণে অবহেলার অভিযোগে তদন্তের অনুমোদন দিয়েছেন। প্রতিবেদনে পিএমএফ এর কাঠামোগত দুর্বলতার কথাও উল্লেখ করা হয়, বিশেষ করে শৃঙ্খলাবদ্ধ কমান্ড চেইনের বাইরে কাজ করা ইউনিটগুলোর উপস্থিতি নিয়ে। ইরাকি রাষ্ট্র ও পিএমএফ এর সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনার কারণ হয়ে আছে, কারণ ইরাকে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হয়।
ইরাকি পার্লামেন্ট বর্তমানে এমন একটি আইন নিয়ে আলোচনা করছে যা সেনাবাহিনী ও পিএমএফ এর সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে দৃঢ় করবে। তবে ওয়াশিংটন এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে, কারণ তারা পিএমএফ এর অন্তর্গত কিছু সশস্ত্র গোষ্ঠীকে, যেমন কাতাইব হিজবুল্লাহ, সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। পাকিস্তান ও চীনকে টক্কর দিতে 200 হেলিকপ্টার কিনছে ভারত। ভারতের পুরাতন মডেলের হেলিকপ্টার চেতাক ও চিতার পরিবর্তে আধুনিক প্রযুক্তির 200টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দ্য ইকোনমিক টাইমস। নতুন এই হেলিকপ্টারগুলো ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করবে। 200টি হেলিকপ্টারের মধ্যে 120টি সেনাবাহিনীর জন্য এবং 80টি নৌবাহিনীর জন্য ক্রয় করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবটির কারিগরি সম্ভাব্যতা যাচাই করবে আরএফআই। বিশেষ করে ক্রয় পদ্ধতির নির্ধারণ, সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন যারা উন্নত মানের সরঞ্জাম সরবরাহ করতে পারবে। নতুন এই হেলিকপ্টারগুলো একাধিক ক্ষেত্রে ব্যবহৃত হবে। দিনের পাশাপাশি রাতেও চলতে সক্ষম হবে এই হেলিকপ্টার। এসব হেলিকপ্টার দিয়ে নজরদারি করা এবং দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযানে সেনাবাহিনীর সদস্যদের যাতায়াত ব্যবস্থা করা। এছাড়া এগুলো উদ্ধার অভিযানেও ব্যবহার করা হবে। গত মার্চে ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই অন্যান্য প্রতিরক্ষা প্ল্যাটফর্মের পাশাপাশি আরও ইউটিলিটি হেলিকপ্টার সংগ্রহ করার পরিকল্পনা করে। সংসদে উত্থাপিত প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদনের অনুযায়ী 2025-26 অর্থ বছরের জন্য প্রধান পরিকল্পিত ক্রয়গুলোর মধ্যে রয়েছে নিম্নস্তরের রাডার, লাইট কমব্যাট এয়ারক্রাফট, লাইট ইউটিলিটি হেলিকপ্টার, মাল্টি রোল হেলিকপ্টার এবং ভাড়াটে মিড এয়ার রিফুয়েলিং বিমান। ভারতের মন্ত্রিপরিষদের নিরাপত্তা কমিটি সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে 156টি লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে, যার মূল্য 45,000 কোটি রুপিরও বেশি। এসব হেলিকপ্টার দিয়ে চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় নজরদারি চালানো হবে। কানাডায় ভারতীয় সন্ত্রাসী চক্রের ভয়ঙ্কর তৎপরতা, সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি। গত 14 মে তারিখের কথা। কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটনের বাসিন্দা হরজিৎ সিং ধাড্ডা মাথায় সবুজ রঙের পাগড়ি বেঁধে কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হন এবং মেয়ে গুরলিনকে জড়িয়ে ধরে বিদায় নেন। এরপর টরন্টোর ব্যস্ত পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মিসিসাগায় তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এটাই ছিল বাবার সঙ্গে গুরলিনের শেষ দেখা। খবর আল জাজিরা। এদিন ভারতীয় বংশোদ্ভূত 51 বছর বয়সী হরজিৎ কর্মস্থলের গাড়ি পার্কিং এ পৌঁছানোর পর 2 ব্যক্তি তাকে আটকে ফেলেন। একজন হরজিতের শরীরে একাধিক গুলি করেন এবং একটি চুরি করা গাড়িতে করে পালিয়ে যান। আহত অবস্থায় হরজিতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান তিনি। কয়েক ঘন্টা পর 2 ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দিয়ে হরজিত হত্যার দায় স্বীকার করেন। তারা নিজেদের ভারতের গুজরাট রাজ্যের সাবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা লরেন্স বিশনোইয়ের নেতৃত্বাধীন একটি অপরাধী গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। হরজিত হত্যার 1 মাসের মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে এক ব্যবসায়ী এবং হরজিতের শহর ব্রাম্পটনের আরেক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তারা দুজনও ভারতীয় বংশোদ্ভূত। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এসব হত্যাকাণ্ড ভারতের অপরাধী চক্রগুলোর কানাডায় ছড়িয়ে পড়ার ভয়ঙ্কর নজির। লরেন্স বিশনোই নামের ভারত ভিত্তিক একটি কুখ্যাত চক্র এসবের নেতৃত্ব দিচ্ছে। এখন কানাডার অনেক রাজনৈতিক নেতা বিশনোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি তুলেছেন। ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি গত 17 জুন এক বিবৃতিতে বলেছিলেন, সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হলে পুলিশ এ বিষয়ে তদন্ত করতে পারবে এবং এ ধরনের তৎপরতা থামাতে পারবে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল।
রাশিয়ার বোমা কারখানায় জার্মান সিমেন্সের প্রযুক্তি। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে নিতে সামরিক উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরঞ্জাম সংগ্রহ করছে রাশিয়া। আর এর মধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটির একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠান চীন থেকে প্রযুক্তি আমদানি করে এমন এক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জার্মানির সিমেন্স কোম্পানির তৈরি যন্ত্রপাতি সংগ্রহ করেছে। কাস্টমস তথ্য ও রাষ্ট্রীয় ক্রয় সংক্রান্ত রেকর্ড পর্যালোচনা করে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স জানায়, দক্ষিণ সাইবেরিয়ায় অবস্থিত বিয়স্ক ওলিয়াম ফ্যাক্টরি এবং যন্ত্রাংশ স্বয়ংক্রিয় করার জন্য একটি রুশ মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রয়োজনীয় সিমেন্স সরঞ্জাম কেনা হয়েছিল। ওই রুশ মধ্যস্থতাকারী চীনের পাইকারি বিক্রেতা ও পুনর্বিক্রেতাদের কাছ থেকে শিল্প প্রযুক্তি সংগ্রহ করে থাকে। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা সহজেই এড়িয়ে রুশ সামরিক সংস্থাগুলো নিজেদের উৎপাদন বাড়াচ্ছে। এদিকে মস্কোকে ইউক্রেনের যুদ্ধবিরতিতে সম্মত হতে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা না দিলে আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। রাশিয়াকে সহায়তা করে বিওজেড এর মূল প্রতিষ্ঠান ফেডারেল স্টেট এন্টারপ্রাইজ ইএম সাভেরদলোভ প্ল্যান্ট ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। রাষ্ট্রীয় ক্রয় রেকর্ড অনুযায়ী 2022 সালের অক্টোবর মাসে বিওজেট রুশ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান টেক প্রিবরের সঙ্গে সিমেন্স সরঞ্জাম কেনার চুক্তি করে। 140 দিনের সরবরাহের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে টেক প্রিবর চীনের গুয়াংডং প্রদেশ ভিত্তিক শিল্প যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান হুইঝৌ ফান টেক এর কাছ থেকে একটি চালান গ্রহণ করে। সিমেন্সের প্রোডাক্ট কোড কাস্টমস কোডের সঙ্গে মিলিয়ে এবং নথিপত্রে বর্ণনা পর্যালোচনা করে দেখা যায় হুইঝৌ ফাংটেকের সরবরাহ করা দুটি সিমেন্স পাওয়ার রেগুলেটর ডিভাইসই ঠিক সেই মডেলের যা বিওজেট অর্ডার করেছিল। গাজা উপত্যকায় সামরিক অভিযান বাড়িয়ে গাজা সিটি দখলের পরিকল্পনার বিরোধিতা করে ইসরায়েল জুড়ে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার হাজার হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে। খবর বিবিসির। এর আগে শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধ বন্ধের জন্য 5টি নীতি অনুমোদন দিয়েছিল। এর মধ্যে একটি হলো গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা উপত্যকার বৃহত্তম নগরী গাজা সিটি দখলে নেয়ার পরিকল্পনাটি পাশ হয়। গাজায় 50 জন জিম্মির মধ্যে এখনো 20 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন গাজা সিটি দখলের পরিকল্পনা জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। এ সময় বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। গাজা সিটি দখলে নেয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এই পরিকল্পনার তীব্র নিন্দা জানায়। তবে ইসরায়েলি নেতারা এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক এই অভিযান আমাদের জিম্মিদের মুক্ত করতে সহায়তা করবে। জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি দল সামাজিক মাধ্যম এক্সে বলেছে, গাজায় সামরিক অভিযানের ফলে যুদ্ধ আরো বিস্তৃত হবে। এর ফলে জিম্মিরা আরো ঝুঁকির মধ্যে পড়বে। ইসরায়েলের জনগণ তাদের ঝুঁকিতে ফেলতে রাজি নয়। জেরুজালেম নগরীতে বিক্ষোভে অংশ নেয়া শাখা বিবিসিকে বলেন, আমরা যুদ্ধ বন্ধ চাই, কারণ আমাদের জিম্মিরা গাজায় বন্দী রয়েছে, তারা সেখানে মারা যাচ্ছে, তাদের সবাইকে আমরা ঘরে ফেরত চাই। তিনি আরো বলেন, এতে আমাদের যা হবার হবে, তারপরও যুদ্ধ বন্ধ করতে হবে, এটি প্রয়োজন, আমরা যুদ্ধ বন্ধ করব। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা, পরমাণু বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান। সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি হায়না বাহিনী। আজারবাইজান আর্মেনিয়ায় মার্কিন করিডোরকে কবরস্থান বানানোর হুমকি ইরানের। 3 লাশ 2 ব্রিগেড ছাঁটাই, ইরাকে কি ঘটছে আড়ালে?
পাকিস্তান ও চীনকে টক্কর দিতে 200 হেলিকপ্টার কিনছে ভারত। কানাডায় ভারতীয় সন্ত্রাসী চক্রের ভয়ঙ্কর তৎপরতা, সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল, রাশিয়ার বোমা কারখানায় জার্মান সিমেন্সের প্রযুক্তি। নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা, প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।